যায় কি শোনা আমার গলা। পেট বোঝা ছেড়ে চুপুর ঠিক আছে নাকি কি গে অলসেট অলসেট আচ্ছা সত্যি আরে রোলিং সত্যি হ্যাঁ এতক্ষণ খিল্লি হয়েছে বুঝতেই পারছেন কি হয়েছে ক্যামেরা নিয়ে ও কি বলছে সব এত খিল্লি করে সবাই আচ্ছা এই এবার সিরিয়াস কোনাটাকে জিজ্ঞাসা করা উচিত যে কটা কনসার্ট হয়েছে। এই রে ওটাই তো ভাবছিলাম আমি ভুলে গেছিস? টোটাল আবার ভুলে গেছি আবার পর পর বল প্রথম থেকে। প্রথম দেখি। সুমন এটা কি মানে হ্যাঁ স্কুলের সিলেবাস এটা র্যাপিড ফায়ার। প্রথম সুমন আমার মনে আছে কোন মাসে? জানুয়ারি পর প্রশ্ন। জানুয়ারিতে হয়েছে ফেব্রুয়ারিতে হয়েছে কে করেছে ফেব্রুয়ারিতে? ফেব্রুয়ারিতে কে? বোধহয় জ্যোতিষ্ক আচ্ছা তারপরে Okay. আবার সুমন আবার সমান। তারপর ঘরানা তারপরে আর কি হলো ঘরানার পরে বোধহয় সায়ন্তন না তার মাঝখানে কেউ আছে ঘরানা সায়ন্তনের মাঝখানে রয়েছে অনেকটা সময় হ্যাঁ সরি মানে কি নাটক? সময়টা যাচ্ছে আর কি মাঝখানে একটা বিশাল স্পেশাল স্পেশাল একটা শো হলো, সায়ন্তন প্রচন্ড স্পেশাল, কলকাতার ও আচ্ছা আচ্ছা গাবুচন্দ্র পুরো কটা শো হলো? কোনাটা তো পারেনি। করার পারেনি। সব ঠিক আছে টোটাল 10টা শো, কে কে? টোটাল 10টা, তার মধ্যে ক্যাফেতে হয়েছে আমাদের 8টা শো। 8টা শোর মধ্যে আমাদের 2টো শো করেছে সুমন, আর বাকি জ্যোতিষ্ক করেছে, কমল করেছে, সায়ন্তন করেছে, একটা এটা গাবুচন্দ্র, আকিব করেছে আকিব করেছে, আকিবই এখনো পর্যন্ত লাস্ট আর গাবুচন্দ্রটাই ওরকম একটা মানে কোলাবোরেটিভ ওয়েতে একটা হয়েছিল, আর আরেকটা ঘরানা ফিউশন, রাইট। বাকি দুটো তো ফেস্টিভ্যাল বা বড় বড় শো মানে ক্যাফে ছাড়া। 60 চৌরঙ্গি 60 চৌরঙ্গি, আর এই লাস্টে কিছুদিন আগে হলো বাংলা গানের বিটকেল সন্ধে, সুমন আর বিটকেল বাঙালির কে নিয়ে একটা শো। হ্যাঁ এই 10টা তো এই 2025 এটা একটা বড় আমাদের মানে ব্যাপার যে প্রথম আমরা শুরু করলাম টিকিটেড কনসার্ট, এবং 10টা করা হয়েছে এখন অবধি। এই বছরে তোমার সবথেকে বড় চ্যালেঞ্জিং মোমেন্ট কখন লেগেছে? যে গান পিওন নিয়ে সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটা? সবচেয়ে বড় মানে অনেকগুলি চ্যালেঞ্জিং আছে কিন্তু আমার সবচেয়ে বড় মনে হয় এই স্পন্সর পাওয়া বা স্পন্সরশিপ জোগাড় করা, এটা আমার কাছে খুব মানে সবসময় মনে হয় খুব চ্যালেঞ্জিং, মানে এটা একটা থ্রু আউট একটা চ্যালেঞ্জিং বিষয়। এবং Even- যেটা সমস্যাটা স্পন্সর পাওয়ার আলটিমেটলি তো আমি স্পন্সর ছাড়া কিছু করতে পারবো, আমার ভেন্যু আছে ভেন্যু জোগাড় হয়ে গেছে, সেটাও খুব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু যখন ওয়ান্স সেটা রেডি হয়ে গেল যেখানে অনেকগুলি প্রোগ্রাম হচ্ছে তখন তো সেটা আর চ্যালেঞ্জ নয়, কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে স্পন্সর একটা চ্যালেঞ্জ। তো এটা আমার মনে হয় স্পন্সর পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জিং। স্পন্সরটা তো অফকোর্স একটা চ্যালেঞ্জ, কিন্তু স্পন্সরটা বেশি দরকার, যে বড় শো নামানোর জন্য ব্যাপারটা আরও মানে স্পন্সর পাওয়া না পাওয়াটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় যে আদৌ শোটা নামানো যাবে কি না। ছোটো শোগুলো তাও আমরা করতে পারি, টিকিটটা যদি একটা জায়গায় যায়, কিন্তু টিকিটটা একটা বড়, অফকোর্স যাদের নিয়ে আমরা কাজ করি যেহেতু তারা একটা মানে সেরকম মানে হ্যাঁ মানে সেই শোটা রকম করার জন্য popular, ঠিক আছে, কিন্তু ওই আর কি মানে কোট আনকোট পপুলার বা সবাই হাসবে এস্টাবলিশ নয়, সেটা হয় না আর কি। তোমার কি একটা সময় মনে হয়েছিল যে আর এটা চলবে না, হবে না, আমি ছেড়ে দেব, আমার পক্ষে সম্ভব হচ্ছে না গান পিওনের সাথে যুক্ত থাকা? সেটা এই বছরে মনে হয়নি, কিন্তু আগে মনে হয়েছিল, সেটা সেটা হয়ে গেল বেশ কিছুদিন। সেটা আমার মাঝে মাঝে মনেও হয় মানে মানে ব্যাপারটা কি আমাদের আসলে ব্যাপারটা কি এটা ওয়াও ব্যাপার আছে তো মানে অনেক সময় আনন্দ উন্মাদনা এগুলো চলে আসে, এগুলো ঢেকে যায় অনেক সময়, কিন্তু একটা হ্যাঁ অবশ্যই একটা ক্রাইসিস তো সবসময় থাকে আমাদের, কিন্তু হ্যাঁ মানে ছেড়ে দেওয়া মনে হয় না, আমার মনে হয় যে একটু কম করি, আমি একটা অন্য কাজ বেশি করি, এরকম একটা হয়তো মাঝে মাঝে আসে। কিন্তু যেহেতু এই বছরটা আমাদের ঢাকঢোল পেটানোটা এত ভালো হয়েছে, সেজন্য এই জিনিসগুলি খুব ঢেকে দেয় আর কি। এই বছরে তোমার কি মনে হয় কোনটা মাইলস্টোন বা অ্যাচিভমেন্ট ছিল? 2025 গান পিওনের জন্য আইকনিক ইয়ার হয়ে দাঁড়িয়েছে, অনেক কিছু নতুন শুরু হয়েছে, তো তোমার জন্য কোনটা মাইলস্টোন? মাইলস্টোন একটাই ব্যাপার, আমাদের অ্যাক্টিভিটি বলছি না, অ্যাক্টিভিটিতে যেমন অনেকগুলো হয়েছে, একটা হচ্ছে মানে মেন যে দুটো মেন অ্যাক্টিভিটি মানে রিমার্কেবল জিনিস যেটা আমরা শুরু করেছি, একটা হচ্ছে কনসার্টস, টিকিটেড কনসার্টস, নিজেদের কনসার্টস, নিজেরা বিভিন্ন আর্টিস্টকে ফিচার করে করছি, আর একটা হচ্ছে পডকাস্ট। তো পুরো ইস্যুটায় পুরো ভাবনা চিন্তাটাই ছিল যে
লোকাল আর্টিস্ট বা স্পেসিফিক্যালি ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ানস তাদের সাথে একটা মানে তাদেরকে যাতে ফিচার করে করতে পারি, পুরোটা তাদেরকে নিয়ে ভাবনা চিন্তাটা করা। রিমার্কেবল ল্যান্ডমার্ক বলতে এটাই বলবো যে আমরা হয়তো এই বছরে এই সব অ্যাক্টিভিটির দরুন কোনো পার্টিকুলার ইভেন্ট বা কোনো পার্টিকুলার স্টেপ যে খুব রিমার্কেবল সেটা না, সবগুলো মিলিয়ে আমার মনে হয়েছে যে এই বছরে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট এই যে জায়গাটা তাদের যারা এটা নিয়ে কাজ করছে তাদের অনেকটা কাছাকাছি এসছি আমরা অ্যাজ আ ব্র্যান্ড, এবং তারাও হয়তো কোথাও একটা আমাদের সাথে একটা যে হ্যাঁ এরা হয়তো আমাদের কথাটা শুনছে বা আমাদের জন্য কিছু করার চেষ্টা করছে, এরকম একটা জায়গায় আমরা এসছি অনেক ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট এবং ব্যান্ডের সাথে। ফার্স্ট শোটা তো সত্যি একটা খুব মানে একটা প্রথম জিনিস শুরু করা, মানে মাল্টিপল চিন্তাভাবনা যে কাকে নিয়ে করব, প্রথমে তো কোথায় করবো সেটার প্রশ্ন ছিল, কারণ প্রথমে উইজডম ট্রি তখনও খুব আর্লি স্টেজে, তখন ওদের সাথে অনেক কথা হয়েছে, কিন্তু একটা যেরকম শো যেখানে ব্যাপারটা সব কিছু আমাদের মানে অডিয়েন্স টিকিট সব কিছু একটা মানে ব্যাপারটা একটা জায়গায় আসবে, সব কিছু একটা ফিজিবল হবে করা, সেইটাতে একটা বড় ভাবনা চিন্তা ছিল। তো ফাইনালি এইটা একটা বড় স্টেপ, উইজডম ট্রির সাথে আমরা উইজডম ট্রিতে পেলাম একটা জায়গা যেটা মানে সবার পছন্দ হচ্ছে, এবং সেখানে একটা মোটামুটি একটা গ্যাদারিং হতে পারে একটা 60-70 জন। ভেন্যু যখন শর্টেড হয়ে গেল তখন মানে কাকে নিয়ে করা হবে, তার মধ্যে কি তোর যেমন মনে হয় একটা বড় আমাদের পয়েন্ট ছিল যে এই অরিজিনাল সিঙ্গার সংরাইটার যে নিজস্ব গান লেখে এরকম কাউকে নিয়ে যদি হাইলাইট করা যায়। আর তাছাড়া সুমনের সাথে বোধহয় আমাদের অনেক কিছুই মিলে যাচ্ছিল বা সুমন অনেকটা অ্যালাইন ছিল, বিশেষ করে মানে লেনদেন বা ব্যবসায়িক দিকটা যেটা সবাই হয়তো রাজি হবে না সেটা হয়তো সুমন রাজি হয়েছিল। আর তার আগেও সুমনের সাথে অনেকগুলো শো করা হয়েছিল, এটা সবচেয়ে বড় একটা কারণ। তো স্বাভাবিকভাবে সুমনই উঠলো আর কি। মানে সুমনের সাথে এই নিয়ে অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকে একটা কথা হতোই একদম, মানে সুমনের গানগুলো মানে যেহেতু আমাদের দুজনেরই মানে তোর মানে আমার যে ভালো লাগে, মানে খুব পার্সোনাল একটা ব্যাপার যে ভালো লাগে, কোভিডের সময় গান লিখছে কথা হচ্ছে, তো ওর মানে আমার আর কি যে এখন যারা সিঙ্গার সং রাইটার তাদের আমি তো সবার গান শুনেছি এরকম না তখন, অ্যাটলিস্ট এখন হয়তো অনেকের গান শুনছি যেহেতু এই প্রসেসটার মধ্যে, তখন সুমনের মানে যে যাকে আমি খুব চিনি কাছ থেকে দেখা একজন যে সিঙ্গার সং রাইটার কোম্পানি নতুন গান লিখছে সেগুলো ভালো লাগছে আমার, মানে খুব ইজিলি ভালো লাগছে, পড়াশোনা করে রাইট, মানে আর সবচেয়ে বড় কথা ওরা একটা বোধহয় আমাদের উপর ডিপেন্ডও করে কিছু ব্যাপারে, আর কি করবো বুঝতে পারছি না, বা ওর অনেক কথাবার্তা বলা, তো যার জন্য ঠিক নর্মাল মিউজিশিয়ান নয় ও। সেই রিলেশনশিপটা আছে, সেই জন্যই ওর সাথে আর কি ভাবলাম, মানে প্রথম শোটা অনেকদিন ধরেই ঠিক যে আমরা করবো সুমনের সাথে, সেটা তো জানিস যে আমাদের অ্যাকচুয়ালি যেটা বলার কথা আমাদের প্রথমের ঠিক হয়েছিল মানে এটা 24-এই শুরু হওয়ার কথা ছিল, মানে এটা কাকতালীয়ভাবে অনেক কারণে, তার মধ্যে একটা অফকোর্স আরজিকর ইভেন্ট, মানে আমাদের ডেটও ফিক্স হয়ে গেছিল সেপ্টেম্বর মাসে, পুজোর আগে ফার্স্ট শো, সব ঠিক হয়ে গিয়ে তারপর আরজিকরের জন্য ওটা মানে যা হয়েছে সবাই জানে। তো এই ব্যাপারটা সুমনের যেহেতু একটা একাডেমি আছে, আমার মনে হয় একাডেমি থাকাতে সুমনের টিকিট বিক্রিরা আমরা জানি যে একটা টার্গেটেড মার্কেট অলরেডি আছে, এবং সেখানে ও যদি বলে ওর একটা যে অ্যাপিয়ারেন্স বা ওর একটা ওর স্টুডেন্ট, এবং সেটা আমার মনে হয় অনেকটাই সুবিধা হয়েছে সুমনের একাডেমির জন্য। তো সেখান থেকে ওর ছাত্রছাত্রীরা অনেকেই এসেছিল, এছাড়া আমাদের কিছু বন্ধু বান্ধব। না মজার ব্যাপার ফার্স্ট ডেটটা সুমনের অ্যাকচুয়ালি একটা অডিয়েন্স আছে সোশ্যাল মিডিয়াতেও, এক্সেপ্ট ওর মানে ওর একটা ভার্চুয়াল স্পেসে ওর একটা বড় ফলোয়িং আছে, প্লাস ওর রিয়েল লাইফে একটা বড় ফলোয়িং আছে, অনেকে গানের জগতে ওকে পছন্দ করে, ওর জুনিয়র মিউজিশিয়ানরা প্লাস ওর ছাত্ররা। কিন্তু হ্যাঁ যেটা মজার ব্যাপার হয়েছিল আমাদের টিকিটের চ্যালেঞ্জটা ফার্স্টে আমাদের মানে আমরা তাও প্রিপেয়ার্ড ছিলাম যে টিকিট কেটে আসাটা এখনো খুব একটা আমাদের মিউজিক সিনে হ্যাঁ একদম চরম প্রচণ্ড এস্টাবলিশিং সিঙ্গার বা ব্যান্ড সেটা আলাদা কথা, সেটা খুব একটা হ্যাবিটের মধ্যে পড়ে না, কিন্তু যাই আমাদের ফার্স্টে অ্যাকচুয়ালি কোনো ইয়ের মানে বেগ পেতে হয়নি বাংলা ভাষা, মানে একদম আমাদের ইভেন মনে আছে আমরা 1 সপ্তাহ আগে মানে শোয়ের 1 সপ্তাহ আগে মানে আমরা বসেছি যে কি ব্যাপার কি মানে টিকিট বুকিং মানে এমন একটা জায়গায় চলে গেল, আমরা তখন ভাবলাম যে বন্ধ করে দিই, কারণ আমাদের কিছু গেস্ট ফিস ছিল যেহেতু ফার্স্ট ক্যাফের সিটটা লিমিটেড, এবার ক্যাফে যদি বেশি লোক হয়ে না, আমি একটা কথা মনে হয় যে আমাদের প্রথম যে কোনো জিনিসই খুব ভালো হয়,
হতেই মানে পারে। আমাদের প্রথম যে কল শো হ্যাঁ, সেটাও মানে ঘুরিয়ে একেবারে 6 মারার মতন আর কি, মানে সেই 19, 2019, হ্যাঁ, হ্যাঁ। রাজারহাটে। হ্যাঁ, অনেক তো ক্ষেত্রে ওরকম ভাবে যেরকম একটা ফিক্স টাকা আমরা চেয়েছি, সেখানে খুব একটা নেগোসিয়েশন নেই, মানে একটা ভাই তোমরা বিগিনার্স লাক এসো, বোধহয়, হ্যাঁ একটা বিগিনার্স লাক কাজ করে শুরুতে। বিগিনার্স লাক, সেটা আমাদের এটাতেও ছিল। হ্যাঁ। এবার আমরা তো এক্সপেরিমেন্ট করতেই থাকি, মানে বিভিন্ন রকম। অ্যাকচুয়ালি আমাদের ইনস্ট্রুমেন্টাল নিয়ে আমাদের বরাবরই একটা চিন্তাভাবনা এটাই ছিল যে শুধু সবসময় ভোকাল দিয়ে আমরা করব, মানে ইনস্ট্রুমেন্টাল নিয়েও আমাদের একটা সেবার ভাবনা সবসময় থাকে যে ইনস্ট্রুমেন্টাল নিয়েও কিছু করতে হবে। ইনফ্যাক্ট আমাদের যে কনাদ বলছিল প্রথম যে কল শো, সেটা ইনস্ট্রুমেন্টাল শো ছিল। সেটা আমরা অনেক মানে না, একজন ভোকাল ছিল কিন্তু ইনস্ট্রুমেন্টাল মূলত ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড ওয়াজ মেন। তো আমাদের ইনস্ট্রুমেন্টাল নিয়ে বরাবরই একটা ভাবনা চিন্তা ছিল যে আমরা কি করব। তো তার আগে একটা ঘরানা ফিউশনের শো হয়ে গেছে, তো এটা খুব অর্গানিক্যালি হয়েছে। মানে আমরা চন্দ্রর সাথে আমাদের অনেক দিনকার বন্ধুত্ব, তো সেখান থেকে হঠাৎ করে আমরা বললাম এরকম একটা করা যেতে পারে। গাবুকে তখনও গাবুর সাথে আলাপ হয়নি, গাবুর সাথে পরিচয় হয়নি, তো ওকে বললাম এরকম একটা ড্রাম ব্যাটেল এরকম একটা কি হতে পারে। তো গাবু চন্দ্র নামটা হঠাৎ মাথায় এলো, তো সেটা আবার ওর খুব ভাল লাগলো, চন্দ্রর ভাল লাগলো। চন্দ্র আমাদের নিয়ে গেল গাবুর কাছে, গাবুকে প্রপোজ করা হলো। তো গাবুরও ব্যাপারটা ঠিক আছে, বেশ মজার ব্যাপার, চলো হোক এটা। তো এরকম একটা ব্যাপার, মানে খুব প্ল্যান করে এগিয়েছি। হ্যাঁ, গাবু মানে এই পরিচিতি বা এটা দিয়ে আমরা করবো, এটা মানে করতে করতে অর্গানিক্যালি এই ব্যাপারটা এসছে। হয়তো হ্যাঁ, মানে লোকে মানে এটা ভেবেই নেওয়া দরকার, আনকনভেনশনাল জিনিস হলে কমই আসবে হয়তো আলটিমেটলি, টিকিট কাটার ব্যাপার যেখানে থাকে বিশেষ করে। না, একদমই ঠিক। আর সবচেয়ে বড় কথা, গাবুর পরিচয়টা খুব দরকার। কারণ গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে, বাংলার যে এখন বর্তমান সিন যেটা, বিশেষ করে রকের যে সিন, তার মধ্যে লোকে যারা বিশাল একটা নাম আর কি। তো যখন এই পরিচয়টা হলো চন্দ্রের থ্রুতে, মানে আমার কাছে এটা মনে হয়েছিল যেন স্বপ্ন একটা দেখছি আর কি, মানে হঠাৎ করে এরকম একটা জিনিস হবে। গাবুচন্দ্র ইজ আ ল্যান্ডমার্ক ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ গানপিয়ন, বিকজ আমরা ভাবতেই পারিনি যে গৌরব চট্টোপাধ্যায় বা গাবুর সাথে কোনো অ্যাসোসিয়েশন আমাদের হতে পারে। তো যেটা আলোচনা হচ্ছিল যে সাফল্য বা সাকসেস, আমি জানি না মানে লোকে কি ভাবছে বা দেখছে, কিন্তু আমাদের গানপিয়নের জন্য এটা একটা বিশাল বড় পদক্ষেপ। Right. ওটা একটা অন্যরকম সাকসেস। তবে হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি অতটা হয়নি, হল মানে ক্যাফেটা ভরেনি, বেশ ফাঁকাই ছিল, কিন্তু মানে গাবু বাজাচ্ছে গানপিয়নের প্ল্যাটফর্মে, গাবুকে ফিচার করে একটা শো হচ্ছে, সেটা একটা বিশাল ব্যাপার। এটা একটা মানে খুব কি বলবো, মানে একটা ইম্পর্টেন্ট পদক্ষেপ বা ইম্পর্টেন্ট ব্যাপার এই কারণে, কারণ আমার সাথে এদের যোগাযোগ আছে, বিভিন্ন চেম্বার, বিভিন্ন যে বণিক সভা বলতে যেটা আমরা বুঝি, তো এরকমই একটি বণিক সভা হচ্ছে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তো তাদের যে আমাদের সেপ্টেম্বর মাসে বোধহয় এমএসএমই ডে হয়। তো সেপ্টেম্বর না অগাস্ট end. অগাস্ট এন্ডে MSME day. হ্যাঁ, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদের একটা বিশেষ দিন ওরা পালন করে। তো তার থিম সংটা এবার আমরা বানিয়েছিলাম। তো যখন আমাকে প্রথম বিসিসিআই থেকে যে ছেলেটির সাথে আমার ভাই শাশ্বত, তার সাথে যখন কথা হচ্ছে, তারপরেও মানে হবে কি হবে না একটা প্রচণ্ড ওই আর কি, মানে একটা অনিশ্চয়তা। তো বিপ্রো আমি গিয়েছিলাম ডালহৌসিতে, সেটাও একটা খুব মানে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা।
তো তারপর আলটিমেটলি একটা বেসিক লাইন আপ ওরা দিয়ে দেয় যে এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো এই এই মানে মেটেরিয়ালসগুলো দরকার। তারপর আমরা অঙ্কিতাকে দিয়ে এটা করানো হয়, এবং আমরা বিপ্র বেশ কিছুটা বোধহয় লিখেছিল বা ওরা একটা লেখা পাঠিয়েছিল, সেটার সাথে কম্বাইন করে আমরা একটা গান বানাই। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, ওরা এমএসএমই ডে যেদিন ছিল সেদিন বারবার এটা বাজায়। না, এটা সত্যি কণা যেটা বললো, মানে এটা তো এই নিয়ে আর বলার কিছু নেই, কিন্তু যেটা আমার একটা অন্য বিষয় বলবো, এটা তৈরি মানে লেখা বা মানে সুর দেওয়া বা ওই যে পুরো গানটা বানানোর মেন কাজটা করেছিল অঙ্কিতা, আর এটার যে অ্যারেঞ্জমেন্ট বা সেটা স্টুডিও রেকর্ডিং সেইগুলো সব জ্যোতিষ্কর মানে তত্ত্বাবধানে হয়েছে। এবং খুব ইন্টারেস্টিং, এটা খুব শর্ট নোটিসে আমাদের কাজটা হয়েছে, এটা একটা খুব ব্যাপার। এবং যেটা লাস্টে এমন একটা জায়গা চলে এসেছিলো, মানে আমাদের দিতেই হবে, সময় নেই। এবং লাস্টে যেদিন গানটা রেকর্ড হয়েছে, রেকর্ডিংটা অনেক সময় ওরা প্রেফার করে একটু রাতের দিকে করতে করতে, যাতে ওদের সুবিধা হয়, বা সবার কাজ শেষ করে, কারণ ওরা সবাই কোথাও না কোথাও পড়ায়, কেউ গান শেখায়, কেউ করে, প্লাস স্টুডিও খালি হয়। তো ওরা সেদিন রাত প্রায় 3টে অবধি মানে জ্যোতিষ্কর স্টুডিওতে জ্যোতিষ্কর অঙ্কিতে গানটা বানায়, এবং আমাকে আবার সেই স্ক্র্যাচ ভিডিও ওরা আবার ওখান থেকে আমাকে আমার একটা স্ক্র্যাচ ভিডিও করে আমার রাত 2-2-2:30 সময় পাঠায়, দেখো বিপ্রদা এটা পাঠাবে, এটা হচ্ছে ফাইনালটা আমরা তোমায় পাঠাচ্ছি। তো মানে এটা একটা এই ব্যাপারটা আমার কাছে খুব স্পেশাল, যে মানে ওদের সাথে রিলেশনশিপ ওই জন্য, যে ওরা যত যাই কাজ ওদের দিচ্ছি, তো ওরা সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেটা করছে, ওদের কাছেও হয়তো অনেক কিছু নতুন, কিন্তু এটা মানে ওরা যতটা সম্ভব ভালো করে করার একটা চেষ্টা করছে। এবং সেদিন যেদিন এমএসএমই ডে হয় সেদিন আমাদের একটা স্টল ছিল, গ্রেট ইস্টার্নে হয়েছিল। তো গ্রেট ইস্টার্নে আমাদের একটা আলাদা স্টল, এটা আমরা কখনো আগে করিনি, মানে একটা ইভেন্টের স্টল দেওয়া হয়েছে। জ্যোতিষ্কও এসেছিল সেদিন আমাদের শোতে, এই মানে আমাদের ওই এমএসএমই ডেতে। তো আমি ঘরে এসে বিভিন্ন জিনিসে চেষ্টা করতাম যে ঢাক বাজানো, তো সেখান থেকে একটা রিদিম সেন্স তৈরি হওয়া, এবং তারপরে বিভিন্ন গান শোনা, এবং শুনতে শুনতে একটা আগ্রহ তৈরি হয়েছে। গান বাজাবো, এটা এমন ভাবে ছিল যে ওটা অক্সিজেনের মতো ছিল, যে ওটা ছাড়া যে কিছু হয় এটাই বুঝতাম না আর কি। ঠিক হার্ডলি আমার তখন 3 বছর বয়স। আমার মনে আছে আমার বাবা আমাকে ঘুম পাড়াতেন গান গেয়ে। তো কি গান গেয়ে ঘুম পাড়াতেন সেটাও আমার মনে আছে। সেটা আমার বাবার কাছে খুব আশ্চর্য, যে অত ছোটবেলার কথা কি করে তোর ওই সময়টা মনে রাখার কথা নয়। আমি গানের তরফে মানে গানের দিকে ইনক্লাইন্ড হওয়ার থেকেও বেশি যেটা হলো, গান কোথাও একটা গিয়ে আমাকে টানলো আর কি। গানটা প্রচণ্ড ভালো লাগতো, কিন্তু এটা কখনোই ভাবিনি যে আমি গানটা প্রফেশন হিসেবে নেব। ব্যাকআপ ছাড়া মিউজিক করতে আসা উচিত না। গানগুলো সবসময় চমকই হচ্ছে আর কি এই বছরটা, চমকের পর চমক চলছে। তো তার একটা অন্যতম চমক হচ্ছে পডকাস্ট। তো আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, যে এই বাইরে যেখানে আমরা এখন বসে আছি, বাইরের মধ্যে তৈরি হয়েছে পডকাস্ট করার জন্য। মানে এরকম একটা অবস্থা যে এখানে আমরা এসে বিভিন্ন রকম খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, ছবি। তো পডকাস্ট যখনই কথাতে আসে, বিশেষ করে আমাদের গানপিয়নের প্ল্যাটফর্মে, তখনই প্রথমেই যার কথা আসে সে হচ্ছে প্রিয়ঙ্কর দাশগুপ্ত, আমার পাড়ার দাদা। প্রিয়ঙ্কর দাকে দেখে বোধহয় এরকম একটা ভাবনা চিন্তা এসেছিল যে আমরা এরকম একটা করতে পারি। তার সাথে অবশ্যই যে এই এত ওয়েল ফার্নিশড একটা ফ্ল্যাট, এই দুটো জিনিস হচ্ছে আমাদের মূল উদ্দীপক। পডকাস্ট নিয়ে অনেক দিন আগে থেকে আমাদের চিন্তাভাবনা ছিল যে এরকম কিছু করবো আমরা আর্টিস্টদের নিয়ে। এবার কোথায় করব, অনেকগুলো হার্ডেলস ছিল, অনেক ক্যাফের সাথে আমরা চেষ্টা করেছি, হয়নি। কে অ্যাঙ্কার করবে, কারণ আমরা এরকম চাইছিলাম, আমাদের খুব একটা ক্লিয়ার ছিলাম যে এটার অ্যাঙ্কার বা হোস্ট যেই হবে সে একজন মিউজিকের ব্যাকগ্রাউন্ডের কেউ হতে হবে, নাহলে মিউজিশিয়ানদের সাথে ইন্টারাকশনটা, মিউজিক ভালোবাসা, মিউজিক ব্যাকগ্রাউন্ড একটা কিছু হতে হবে। তো এটাকে অনেক সাথে কথা হয়েছে, ফ্রুটফুল হয়নি বিভিন্ন কারণে, ভেন্যুর ক্ষেত্রে। এবার এটা এই ফ্ল্যাটটা আমাদের তৈরি হয়েছে এই বছরে, মানে এই বছর এটা মানে বাসযোগ্য হয়েছে আর কি, বা কিছু করার জন্য। তো এই আমার মানে এটা আমার মনে আছে, এই সোফা সেট যেদিন এখানে রাখা হলো দেখার জন্য, যে আচ্ছা মানে আমাদের যিনি কাজকর্ম করেছেন যে সব পাশাপাশি থাকছে, ঠিক থাকছে কিনা, এই যখন রাখা হলো এই আলো ফালো দিয়ে, তখনই আমার প্রথম মানে এটা ফেলার পরে আরে এইখানটা তো একটা বেশ সুন্দর লাগছে দেখতে, মানে এখানে তো হতে পারে পডকাস্টটা। এবং মিলে গেল 2-2 4 আর কি এই জায়গা। প্রিয়ঙ্কর দাও রাজি হলো। প্রিয়ঙ্কর দা অফকোর্স একটা গানের ব্যাকগ্রাউন্ড আছে, প্রিয়ঙ্কর দা একটা ব্যান্ডে ছিল এবং প্রচুর নলেজ গান নিয়ে, অত্যন্ত গান প্রেমী মানুষ। এবার সেখান থেকে হয়তো গান পাগল, মানে গান পাগল পডকাস্টের আদর্শ হোস্ট। প্রিয়ঙ্কর দা হচ্ছে এমন একজন মানুষ, সত্যি গান পাগল এবং নিজে অসাধারণ কাহন বাজায়।
আবার হাত কাহন আছে প্রিয়ঙ্করদার একটা, মানে প্রিয়ঙ্করদা অ্যাট এনি মোমেন্ট মানুষকে কি করতে পারে সেটা মানে যদি প্রিয়ঙ্করদার সাথে কেউ না মেশে সেই বুঝতে পারবে না। একটা সিঁড়ি লাফিয়ে পরের সিঁড়িতে উঠলাম, এরকম একটা ফিলিংস যে যে আমরাও পারি করতে। এবং তাদের এখানে অনেকেই বেশ স্বনামধন্য শিল্পী, যেমন সামন্তক, যেমন বাংলা ঠেক, যেমন ওয়াই স্যার, যেমন সুমন রুজ তো আছেই, সুমন চন্দ্র আছেই। তো এছাড়া কেউ ছিল নাকি? এছাড়া সুমন রুজ এবং কালেকটিভ চন্দ্র, রিভু, মানে রিভুর মতো গিটারিস্ট সিক্সি চৌরঙ্গিতে প্লে করেছে। তো হ্যাঁ মানে সাংঘাতিক একটা ব্যাপার যে আমাদের তখন মনে হলো যে গাবুর হাত ধরে এই প্রোগ্রামটি করে হ্যাঁ আমরাও পারি একটি বড় শো করতে। এবং শোয়ের জায়গা থেকে শুরু করে, শোয়ের যে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে, লোকজন আসা, টিকিট সব কিছু মিলিয়ে এটা একটা ইউনিক, মানে আমাদের যে যাত্রাপথে এটা একটা ইউনিক ব্যাপার। হ্যাঁ চ্যালেঞ্জিং তো সত্যি। এবার চ্যালেঞ্জিংটা কি মানে এখন অনেক সময় এখন হয়তো ভেবে মনে হয় বাবা মানে এটা এত বড় এটা করলাম, মানে এটা যে খুব প্রচুর অনেক দিনকার ভাবনা চিন্তা করে হয়েছে সেটাও নয়। এবার এটা যেটা একটা কথা বললো হয়তো গাবু সাথে আমরা যেহেতু করছিলাম সেটা একটা আমাদের হতে পারে, মানে এবার এটাকেও মানে এটারও খানিকটা ব্যাক স্টোরিটা দিলে হয়তো ভালো। মানে আমরা যখন সমানে ক্যাফেতে করছি, মানে এই বছর থেকে গাবুও অনেকগুলো ইভেন্ট করছে এবং সেখানে আমরাও গেছি, আমি পার্সোনালি সেখানে গেছি। গাবু এরকম বিভিন্ন হিপহপ যবে থেকে ওর সাথে আলাপ হয়েছে আমি জানতে পেরেছি, দু একটা গেছি। তো ও সিমিলারলি এসব করছে সাইড বাই সাইড, নিজেই অর্গানাইজ করে। তো এবার আমাদের সাথে যোগাযোগ হলো, ও কিছু আমাদের সাথে আসলো, দেখলো, এবার সেখান থেকে একটা কথাবার্তা শুরু হলো। এবং হ্যাঁ গাবুই আমাদের বললো চলো তাহলে করি একটা, মানে এই তখন আমরা হ্যাঁ গাবু ছিল বলে অফকোর্স সেটা একটা বড় সাহস পাঠিয়ে চলো দেখি তাহলে। মানে একসময় তো আমাদের বেরোতে হবে এটা মাথাতে ছিলই যে শুধু ক্যাফে কনসার্টস করবো না, তো আমরা সব মানে একটা কিছু বড় লেভেলে করবো। কিন্তু সেটা প্রথমে সত্যি কথা বলতে এত বড়টা ভাবনাও ছিল না। তো আমার যেটা মনে হয় যে স্পন্সরশিপ পাওয়াটা গাবুর জন্য যেমন মনে হচ্ছিল প্রথম থেকে ইজি হতে পারে, যেহেতু একটা বিগ নেম ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি বা সমাজেও অনেকে চেনে। তো সেক্ষেত্রে মনে হচ্ছিল গাবুর নামটা সামনে রেখে হয়তো আমরা স্পন্সরশিপ পেতে পারি বা কিছু, এবং সেটা পেয়েওছি। কিন্তু তার থেকে বড় কথা যে আমরা প্রচুর জায়গায় গিয়েছি, প্রচুর মানুষকে অ্যাপ্রোচ করেছি, প্রচুর লোকের সাথে কথা বলেছি। কে স্পন্সর দিয়েছে বা দেয়নি সেটা তো একটা বিষয়, বাট অনেক কিছু শিখতে পেরেছি রিগার্ডিং স্পন্সরশিপ। হ্যাঁ আমাদের স্পন্সার্স আমরা পেয়েছিলাম কিছু, তাও পেয়েছি এবং অফকোর্স সেটা বিশাল একটা মানে তাদের প্রতি সত্যিই গ্রেটফুল। যেমন আমাদের পাকরাশি হারমোনিয়াম যারা এখন গিটারও করছে, তাদের সাথে একটা অ্যাসোসিয়েশন শুরু হয়েছে আমাদের সেইখান থেকে, চৌরঙ্গি থেকে। এটা একটা বিশাল বড় আমাদের পাওনা যদি বলি যে চৌরঙ্গি ইয়ে থেকে। এবং যেটা কনাথ বললো যে এই যে বলাটা এবং মানে মানে এই বোঝার ব্যাপার যে আচ্ছা কার কাকে বলবো, এটা প্রচণ্ডই শক্ত হবে, কিন্তু এই এক্সারসাইজটা আমাদের খুব দরকারি ছিল হয়তো। হ্যাঁ মানে আমরা হাউস কনসার্ট করেছি দেবেন্দ্রজি, এটা অদ্ভুতভাবে একটা যোগাযোগ হয়েছে একজন মানুষের সাথে, যে মানুষটাও একাডেমিক্স থেকে, এবং সে হয়েছেও একজন একাডেমিক্সের লোকের সাথে, তার নাম বিপ্র। তো তারপরে উনি কলকাতা আসবেন, উনি গান পিয়ন সম্বন্ধে পাগল, গান পিয়নের আর্টিস্টদের চেনেন। তো হঠাৎ করে ওনাকে বলা হলো ঠিক আছে আপনি যদি কলকাতা আসেন তাহলে একদিন আপনার বাড়িতে আসুন। তো আমরা এখানে একটা প্রোগ্রাম করলাম, সেদিন খুব মজা হলো। এবং উনি একেবারে পুরো মানে কি বলবো, মানে উনি বাংলা মানে নন বেঙ্গলি হয়ে বাংলা গান গাইতে পারেন এরকম একজন মানুষ, যিনি গান পিয়নের সুমনকে চেনেন, যিনি গান পিয়নের সুমেলিকে চেনেন, যিনি গান পিয়নের আরও অনেক আর্টিস্টদের চেনেন ব্যক্তিগতভাবে উইদাউট এনি কানেকশন। এটা মানে আমি জানি না মানে এটাকে কিভাবে ডিসক্রাইব করা যেতে পারে। এটা কি এই বছরের সবথেকে বড় পাওনা? এটা বোধহয় আগে যে একটা প্রশ্ন হলো যে রিমার্কেবল কি ইভেন্ট যদি সত্যি কিছু বলতে হয়, মনে পড়েছে এটা না আমি তখন হয়তো হ্যাঁ মানে অনেকের সাথে তো মানে অনেক মানে রিমার্কেবল বলতে গেলে হয়তো সব কিছু ছাপিয়ে এটা, কারণ এটা তো আর রোজ রোজ হয় না যে একটা কেউ আমাদের মেসেজ করলো। আমাদের গান পিয়নের হোয়াটসঅ্যাপে একদিন সকালে একটা মেসেজ এলো, যেরকম দেবেন্দর শর্মা একজন গুজরাটের লোক এক্স্যাক্টলি মানুষ, তিনি আমাকে লিখছেন যে তোমাদের গান পাগলের পডকাস্ট, আমি গান পিয়নের ফ্যান, গান পাগল পডকাস্ট থেকে আমার তোমাদের সাথে পরিচয় এই প্ল্যাটফর্মের সাথে, তারপর আমি তোমাদের সবাইকে ফলো করি। আমি তার মেসেজ দেখে যতজন মিউজিশিয়ান ওখানে ততদিন অবধি করেছে সবার নাম ওনার মুখস্থ, উনি সবার নাম বলছেন, কাকে ওনার বেশি পছন্দ, কার গান বেশি ভাল লেগেছে,
এবং উনি বলছেন আমি 1 মাস বা এটা ঠিক পুজোর আগের ঘটনা, এটা ঠিক চৌরঙ্গি হওয়ার 1-2 সপ্তাহ পরের ঘটনা, যে আমি কলকাতা, ওনার ওয়াইফ বাঙালি, যদিও ওনারা প্রবাসী বাঙালি, তা আমি কলকাতা আসছি কদিন বাদে, তো যদি কিছু করা যায়, এইটুকুই ওনার ছিল। তারপর তো ফোনে কথা, তো এটা একটা বিশাল ব্যাপার, মানে একজন, এবং উনি সত্যি মিউজিক লাভার, মানে এরকম মানুষকেই হয়তো, মানে এরকম মানুষই হয়তো আমাদের টার্গেট, মানে গান পিয়ন হয়তো এরকম মানুষের জন্যই তৈরি করা একটা প্ল্যাটফর্ম মনে হয়, এটাই মানে বিশাল একটা, মানে যাকে জোর করে গান শোনাতে হয় না, মানে যে গান শুনতে চায়, উনি যাকে জোর করে গান শোনাতে হয় না, যে গান শুনতে চায়, সে গান শুনতে কলকাতায় এসে কারোর বাড়িতেও চলে আসতে পারে, একটা অচেনা লোকের বাড়িতে। সুমনের সাথে তো বলার কিছু নেই, যেটা প্রথম থেকেই বলছি, সুমনের সাথে শো হয়েছে এবং সুমনের সাথে আমাদের অনেক ডিসকাশন হয়েছে যে আমরা এটা কিভাবে ওকে নিয়ে আরও বড় শো করব, বড় পরিসরে শো করব, হলে হোক যেখানে হোক। তো সুমনের সাথে তো অ্যাসোসিয়েশনে সমানে চলছে আমাদের, তো যেহেতু অরিজিনাল গান লেখে, এবার সেই নিয়ে আমাদের চলছে। এবার এই কথায় এটা খুব অদ্ভুতভাবে হয়েছে, মানে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে সুমনের সাথে বিটকেলের পরিচয় হয়েছে, সেটা ওদের পার্সোনালি হয়েছে কোথাও একটা, তো সেই ক্ষেত্রে এবার তারপর আমাদের একটা শো এর প্ল্যান হয়েছে সুমনকে নিয়ে আমরা করব, যেখানে সুমন মানে একটা একটু বড় স্কেলে করবো, ক্যাফের বাইরে বেরিয়ে কোথাও একটা। চৌরঙ্গিতে যেমন অনেকে ছিল, মানে শুধু সুমনকে নিয়ে, সুমনের অরিজিনাল গান নিয়ে করব। তো সেই সূত্রেই একটা আলোচনা ওদের ব্যান্ডের, ওরাও ব্যান্ডটা আস্তে আস্তে ডেভেলপ করছিল, একটা ভালো জায়গায় যাচ্ছে, একটা সেট আপ হচ্ছে। তো সেইখানে একটা আলোচনায় হঠাৎ করেই বিটকেলের কথা ওঠে যে আমরা কোনোভাবে যদি বিটকেলের সাথে কোলাবরেট করতে পারি। কোনো আইডিয়া ছিল না যে কিভাবে করব। এবং তারপরে সেই বিটকেলের সাথে সেই মানে সম্পর্কটা তৈরি হলো, বিটকেল রাজি হলো, সুমন বিটকেল সবাই মিলে রাজি হলো। আমার যেটা বলার, এই একটি বাংলা গানের বিটকেল সন্ধ্যা নামটার মধ্যেও একটা বেশ মানে মজার একটা ব্যাপার রাখা হবে, মানে পুরো ব্যাপারটাই, মানে এটার যে প্রিপারেশন, এটা রিহার্সাল, ওরা জ্যামিং করছে, ওরা রিহার্সালের প্রোগ্রামের প্রিপারেশন নিচ্ছে, সবগুলোতে খালি যে বিপ্রর বাড়িতে যখন বিটকেল আসে, সবগুলোর মধ্যে প্রচুর মস্তি, প্রচুর মজা, প্রচুর কিছু হয়েছে। এবং আমরা একসাথে বসে একটা কি বলবো, মানে খুব বেসিক স্টাইলে একটা পডকাস্ট করা হয়। কিন্তু যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে বিটকেলের একটা নিজস্ব পরিচিতি আছে, যে ও একজন কমেডিয়ান, ও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, সব কিছুই থেকে বেরিয়ে আমার মনে হয় ও এই যে গানের সাথে ওর যে কমেডির যে একটা এক্সপেরিমেন্টেশন, সেটা গান পিয়নই হয়েছে। এবং সেটা গত রোববার এটা হয়তো প্রথম, মানে এটা অনেকেই বলেছেন, মানে হয়তো জানে, মানে অনেকেই বলেছেন এটা, আমাদের প্রচুর মানুষ বাইট দিয়েছিলেন, প্রচুর মিউজিক কমিউনিটিতে প্রচুর মানুষ এটা নিয়ে খুবই আমাদের বলেছেন, এটা মানে এরকম আমরা শুনিনি, বা এটা ফার্স্ট টাইম হয়তো হচ্ছে। যারা দেখতে এসেছিলেন অ্যাকচুয়ালি তারাও বলে গেলেন যে এটা এরকম একটা শো আগে দেখিনি, এবং আমরা অনেকটাই উৎসাহ পেয়েছি যে অনেকেই বলছেন এটা আবার রিপিট হোক, আরও অন্য ভেন্যুতে হোক, এটা এরকম একটা এন্টারটেনিং, মানে ফুল অন এন্টারটেনিং শো। তো এটা খুব একটা উৎসাহের ব্যাপার, এটা যদি পরবর্তীকালে আরও রিপিট করা যায় অফকোর্স আমরা। হ্যাঁ, ভুল তো প্রচুর কিছু হয়েছে, যেমন মানে অ্যারেঞ্জমেন্ট করা, অর্গানাইজ করা, পুরো ব্যাপারটাকে সামলানো। কারণ ভুল না করলে আমরা শিখতে পারবো না। আমরা তো প্রথম কথা হচ্ছে আমরা কেউ মিউজিশিয়ান নই, আমরা কেউ ইভেন্ট অর্গানাইজার নই, সবই আমাদের করে 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 ফার্স্ট হ্যান্ড করে করে শিখতে হচ্ছে। বা এরকম বাড়িতে যে এরকম একটা মহল আছে এরকমও নয়, আমি কর্পোরেট থেকে, ও একাডেমিক্স থেকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর ভুল আছে। সুতরাং সেই মানে 26-এ যদি প্রশ্নটা এরকম, 26 যদি আমরা সেম জিনিসটা করি, হ্যাঁ অনেক বেটার হবে, অনেক কিছু আমরা জানি, তখন এই ভুলটা হবে না। অ্যাজ আ প্ল্যাটফর্ম বা যে কোনো দিক থেকে, অ্যাজ আ অর্গানাইজার বা অ্যাজ আ স্টার্ট আপ কোম্পানি, আমাদের অর্গানাইজড হওয়াটা আরও দরকার, যেটা হয়তো অনেক সময় আমাদের হয়তো অনেকটা আমরা ইমোশনাল ওয়েতে অনেক কিছু করি, সেটা হয়তো আমাদের না, ইমোশন ছাড়া বেসিক্যালি আমাদের না, ইমোশনটা আমাদের খুব একটা ফ্যাক্টর, কিন্তু সেখানে একটা জায়গা দরকার যেখানে আমরা সেটা একটা কিছু কিছু জিনিস অ্যাটলিস্ট যেতে দরকার। অনির্বাণের আসাটা আমার মনে হয় খুব একটা মানে সাংঘাতিক ব্যাপার গান পিয়নের জন্য। হ্যাঁ, প্রথম মানে এরকম কাজ আমাদের সাথে ফুল টাইম হ্যাঁ, কেউ আমাদের সাথে কেউ জয়েন রাজি করছে হলো। না, এটা একটা বড় ব্যাপার যে আমাদের হয়তো একটা টিম আস্তে আস্তে 25-এই হয়তো প্রথম এটা, যে এই অ্যাকচুয়ালি এই যে অ্যাক্টিভিটির জন্যই হয়তো মানে কিছু না সব না, আমাদের কিছু মানে গান পিয়নের প্রোগ্রাম দেখতে আসবো এরকম একটা কমিউনিটি বিল্ড আপ হচ্ছে, যেমন দেবাদিত্য, যেমন অনিন্দ, যেমন অর্ণব গোস্বামী, এরা হচ্ছে গান পিয়ন হলে আসবে, যেমন আমাদের ভাই, এরা সবাই। আরেকটাই দেবেন্দ্রজি বুড়ো হয়ে যাচ্ছি এটা বুঝতে পারছি আগে দেখতে কিছু। 26 সালে গান পিয়নের থেকে আমরা আরো বাকি আছে বলতে পারছি, এক্সপেক্ট করতে পারছি মোর ফান, মোর এনজয়মেন্ট, মোর ওয়াও থিংস আর কামিং, না মোর অর্গানাইজড, আমরা মোর অর্গানাইজড ওয়াও। গান পিয়ন একটা আরো বেশি অর্গানাইজড একটা জায়গায়
যেতে চাই, এবং অফকোর্স আরও বেশি মিউজিশিয়ানকে রিচ করতে চাই, একদম আমি ওটাই ভাবছি। আরও বেশি মিউজিশিয়ান যাতে আমাদের সাথে আসে, তাদের যাতে আমরা মানে আরও যারা ছোট ছোট করে গান লিখি তাদেরকে আরও কীভাবে তাদের মানে এনরোল করা যায়, মানে হেল্প করা, Onboard সাপোর্ট করা করে, যায়। তাদের কিভাবে করা যায়, গান আমার লেখা একটা হোক, কথা গান মনে হয় যে তো যেটা মোর কর্পোরেট কানেকশনস, যে অলরেডি কিছু কিছু কোম্পানির সাথে কথাবার্তা চলছে যেখানে অনেকে ইন্টারেস্ট দেখাচ্ছে, কিন্তু স্ট্রিমলাইন হচ্ছে না। সেটা হয়তো 26-এ একটা স্ট্রিমলাইন করে, মানে আমরা মানে এই ফান ফ্রাইডে বা এই জিনিসগুলোতে বেশি আসতে চাইছি কর্পোরেটের ক্ষেত্রে, যে ছোট না আরও কিছু বড় ইভেন্ট হবে আমাদের থেকে, এবং সেটা আশা করি মানে কি বলবো, মানে আমাদের নিজেদের যে কনসার্টের প্ল্যান, মানে গান পিয়নের নিজস্ব কনসার্ট যেগুলো, যে 10টা এই বছরে হয়েছে, তো সেটা হয়তো আরও 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 একটু বড় আকারে আমরা করার চেষ্টা করব, মানে সেই জিনিসটা। অফকোর্স সেখানে যে আমাদের বেসিক ভিশনটা তাই থাকবে, অরিজিনাল আর্টিস্ট বা রকম আর্টিস্টদের দিয়ে, সেটা কিছু প্ল্যানিং হচ্ছে, সেটা আশা করি। 25 সাল কেমন গেছে একটা ওয়ার্ডে? 25 খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার আমার মনে হয়, মানে গান পিয়নেরেতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। 25 সাল কেমন গেছে? জি আলাদা।